আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সারেন্ডার টু উইটনেস টু সারেন্ডার। পাকিস্তানি আর্মি উনি ব্রিগেডিয়ার জেনারেল হয়ে জিয়াউল হক সাহেবের সাথে প্লেন ক্রাশে মারা গেছেন। ওনার লেখা বই উইটনেস টু সারেন্ডার। তো এই বইতে আমি সিদ্ধান্ত নিয়েছি, উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে করোনার সময় ঘরে বসে বসে কবিতা ফেসবুকে পাঠ করে শোনাতাম। তো এখন একটু আপডেট ভার্সন আবার শুরু হয়েছে, সেজন্য কি করব। আর তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে, আমার এই পেজটার নাম হচ্ছে সূর্যের কবিতা। সূর্যের কবিতার পেজটাকে একটু প্রফেশনাল করে এটাকে একটু আগায় নিতে চাই। দেখি আশেপাশে মানুষ বিভিন্নভাবে ফেসবুকের কল্যাণে, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আয় রোজগার করছে। চেষ্টা করে দেখি আমার এই পেজটাও যদি একটু এগিয়ে যায়, আমি যদি এটাকে মনিটাইজ পর্যন্ত নিতে পারি, সেটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আর তাছাড়া করোনা এখন যদি আবার গৃহবন্দী হয়ে যাই, করোনায় যদি আবার বন্দি করে ফেলে, তাহলে তো কিছু একটা করতে হবে। সেজন্যই এই বইটি হাতে নেয়া। বইটি চুম্বক অংশগুলো, এই বইটির এখন আমি 17 পাতায় আছি। সিদ্ধান্ত নিয়েছি চুম্বক অংশগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো। তো আসেন একটু আমরা আগাই। পরের রোববার ময়দানে জামাতে ইসলামী তাদের প্রথম নির্বাচনী সভার আয়োজন করে। জামায়াত এই সভার গুরুত্ব অনুধাবন করে একে পূর্ণ সফল করার চেষ্টা চালায়, কিন্তু এটা শেষ পর্যন্ত দাঙ্গায় রূপ নেয়। 2 জন নিহত ও 50 জন আহত হয়। তাদের মধ্যে 25 জন ছিল গুরুতর আহত। দলের আমির মাওলানা আবুল আলা মওদুদী, যিনি বিশেষভাবে এই সভায় যোগদানের জন্য লাহোর থেকে এসেছিলেন, দ্রুত সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন। দাঙ্গার মধ্য দিয়ে জামায়াত একটি তিরস্কৃত ও অক্ষম দল হিসেবে আবির্ভূত হয়। জামাতি রক্তাক্ত সংঘাতের জন্য আওয়ামী লীগকে দায়ী করে, কারণ দক্ষ দাঙ্গা দেখে দাঙ্গা ক্ষেত্রেও জয় বাংলা এবং বাংলাদেশ চিরজীবী হোক স্লোগানে মুখর ছিল। অন্যদিকে আওয়ামী লীগ ঘোষণা করে এই আক্রমণে পেছনে তাদের কোনো হাত নাই, যেহেতু এটি তাদের প্রত্যাশিত ভোট প্রাপ্তির জন্য ক্ষতিকর হবে। দুই পক্ষেরই তর্কাতর্কি চলতে থাকলো, কিন্তু এই দুই পক্ষ রাজনৈতিক প্রারম্ভিক দ্বন্দ্বের ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা ছিল খুবই অস্পষ্ট। পুলিশ এ সময় কোথায় ছিল? তারা শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসলো না কেন? একজন উচ্চপদস্থ মার্শাল ল অফিসার আমাকে বলেছিলেন, মানে লেখককেই বলেছিলেন, যে সবার আগে তিনি জামাতের প্রতি সরকারি নিরাপত্তা প্রদানের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে। তাকে বলা হয়, আমাদের নিজস্ব বন্দোবস্ত করা আছে। এই অফিসারের মনে হয়েছিল যে জামায়াত এটাই প্রমাণ করতে চেয়েছে যে আওয়ামী লীগ যদি কারো সহায়তা ছাড়াই সফল সভার আয়োজন করতে পারে, তো তারাও পারবে। শুধুমাত্র দুর্বল দলই সরকারি নিরাপত্তা খোঁজে। যখন আমি এই ঘটনা জামাতের কাছে একজন সাংবাদিককে বলি, তিনি বলেন, না, জামাত নিরাপত্তার প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। সরকার তার নির্দলীয় চরিত্র প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ থেকেছে। তৃতীয় বড় ঘটনা, কৃষক র্যালি তুমুল তুর্যধ্বনির মধ্য দিয়ে পালিত হয়। যদিও এটি এনএপি ভাসানী আয়োজন করে, তার জন্য তার অন্য সব দলকেই আমন্ত্রণ জানায়, যা সামাজিকতাকে প্রতিষ্ঠা করে। সরকার এই র্যালি সফল করার জন্য টাঙ্গাইলে বিশেষ ট্রেন চালু করে এবং ওই স্থানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে। গভর্নমেন্ট হাউসের কিছু রাজনৈতিক হোমরা-চোমরা ব্যক্তি চেয়েছিলেন এনএপি ভাসানী থাকুক আর আওয়ামী লীগ রাজনৈতিক বিপক্ষ হিসেবে বেড়ে উঠুক। কোনো দ্বিপক্ষীয় দল র্যালিতে ঝামেলা করেনি। অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণেই এটি ভেঙে পড়ে। এর একমাত্র প্রাপ্তি ছিল কিছু বিপ্লবী স্লোগানের ধারণা, যেমন রক্ত আর আগুন, আগুন আগুন, ব্যালট না বুলেট, বুলেট বুলেট। এনএপির সাধারণ সচিব তোহার নেতৃত্বে পরিচালিত বিপ্লবী দল নির্বাচনে অংশগ্রহণের তীব্র বিরোধিতা জানায় এই মর্মে যে
এতে সরকার বদল হবে, কিন্তু সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। সত্যিকারের সমাজ ব্যবস্থার পরিবর্তন শুধুমাত্র লাল বিপ্লবের মাধ্যমেই সম্ভব বলে তোহা বিশ্বাস করতেন। এর কিছুদিন পর একটি খবরের কাগজের অফিসে জনাব তোহার সাথে আমার সাক্ষাতের সুযোগ ঘটে। এনএপি ভাসানী থেকে তার সরে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, আমি আওয়ামী লীগ ত্যাগ করেছি কারণ এর কোনো প্রাণ নেই, এজন্য আমি বিপ্লবী উদ্দেশ্য নিয়ে এনএপি গঠন করি। এটাও তার মত বিশ্বাস হারিয়েছে। আজ এটা আওয়ামী লীগের মতোই অনুজ্জ্বল হয়ে গিয়েছে। নির্বাচনের পর আমি আমার নতুন গন্তব্যের চিত্র আঁকব। এখান থেকে আমরা বুঝতে পারি যে মিস্টার তোহা উনি আওয়ামী লীগ পরিত্যাগ করে ন্যাপ গঠন করেছিলেন। আওয়ামী লীগের যেরকম প্রাণ ছিল না, তার আদর্শের সাথে আওয়ামী লীগ চলতে পারে নাই, সেজন্য ন্যাপ গঠন করেছেন। ন্যাপে গিয়েও দেখলেন ন্যাপও তার যে চরিত্র, তার যে চিন্তা চেতনা, তার সাথে মিল পড়ে না। সে কারণে উনি তোহা সাহেব ন্যাপ ছেড়েও চলে যান। আলটিমেটলি ন্যাপও তার গন্তব্যে যেতে পারে নাই। আজকে যে সময়ে বসে এই আলোচনা করছি, ন্যাপ স্তিমিত হয়ে গেছে, ন্যাপের রেজিস্ট্রেশন নাই। শুনেছি কিছুদিন আগে ন্যাপের একটি কমিটি নির্বাচন কমিশনে জমা হয়েছে, জানি না সেটি আলোর মুখ দেখবে কিনা। প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে অবস্থা। এরপরে আগামীকালকে নেক্সট ভিডিওতে আমি 19 পাতা থেকে পড়ে আপনাদেরকে শোনাবো। তারপরও এখানে আরেকটু 18 পাতায় আর দুটো লাইন আপনাদেরকে শোনাই। রাজনৈতিক অস্থিরতার চিত্র বুঝতে পারার পর আমি অর্থনীতিবিদ আর বুদ্ধিজীবীদের সামনে গিয়ে দাঁড়ালাম, যারা একটা দেশের রাজনৈতিক ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগে অর্থনৈতিক দিকটার কথা কিছু বলি। আমি যখন বাঙালি ব্যবসায়ী রহমান আহমেদ ভূঁইয়া এদের সাথে কথা বলি, তারা দৃঢ়ভাবে এই ব্যাপারটা নিয়ে তর্ক করেন যে পূর্ব পাকিস্তানের অর্জিত অর্থ দিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হচ্ছে। আওয়ামী লীগ পন্থী প্রকাশনাগুলো অভিযোগ করে যে পূর্ব পাকিস্তানের যেখানে মোট রাজস্বের 60% আয় হচ্ছে, সেখানে সে পাচ্ছে 25%। পক্ষান্তরে পশ্চিম পাকিস্তান মোট রাজস্বের 40% আয় করেও 75% ভোগ করছে। প্রিয় বন্ধুগণ, দেখেন, এটা সে সময়ের চিত্র। যেই বৈষম্যের বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকার চলছে, সেই দিনও যে কি একটা বিপর্যয়, কত বড় বৈষম্য ছিল, বৈষম্যের মধ্য দিয়ে যে বাংলাদেশের স্বাধীনতার ডঙ্কা বেজেছিল, এটা আমরা এখান থেকেও বুঝতে পারি। আমরা যারা এই পরবর্তী প্রজন্মের মানুষ, আমরা এখান থেকে বুঝতে পারি। 40 টাকা আয় করে ওনারা 75 টাকা খরচ করতেন, আর আমরা 60 টাকা আয় করে 25 টাকা খরচ করতাম। এই বৈষম্য কি চলতে পারে প্রিয় বন্ধুগণ? তো সঙ্গত কারণেই আর বেশি দূর এগোয়নি বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আর না, 19 পাতার কিয়দংশ পড়লাম। আগামী ভিডিওতে নেক্সট পাতা থেকে পড়ব। ধন্যবাদ আপনাদেরকে।